হ্যালো। হ্যালো। তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? হুম। প্লিজ ওঠো না বাবু, তাড়াতাড়ি আসো, আমার এখানে একা একা ভয় করছে। হুম। আবারও? এবার কিন্তু আমি চলে যাব বলে দিলাম। আমি আর একা একা কতক্ষণ পার্কে থাকবো? ছেলেগুলো আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। প্লিজ তাড়াতাড়ি আসো। এই বলে কান্না করতে শুরু করলো। কি আমার কলিজার দিকে চেয়ে থাকে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আর পাগলি, তুমি প্লিজ কেঁদো না, আমি এখনই আসছি। আর এরকম হবে না, প্লিজ কেঁদো না তুমি। এই বলে ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে দিলাম এক দৌড় পার্কের দিকে। দেখি তো আজকে কোন শয়তান আমার জানের দিকে চেয়ে থাকে। আজকে সব কটার হাড্ডি আমি গুঁড়ো করে দেব। আমি এতক্ষণ ঘুমের ঘোরে আমার পাগলির সাথে কথা বললাম। আমি আকাশ, এবার ইন্টার ফার্স্ট ইয়ার, আর আমার জানটার নাম হলো যারা। যারাও আমার সাথে এক ক্লাস পড়ে। আমরা দুজন চাচাতো ভাই বোন। আমার বাড়ি আর যারার বাড়ি খুব কাছাকাছি। হাই স্কুল থেকে দুজনের ভালো লাগা আর দুর্বলতার প্রকাশ। তারপর সেই দুর্বলতা কলেজে এসে ভালোবাসার রূপান্তর। আমাদের দুজনের ব্যাপারটা আমাদের দুই পরিবার জানে। যখন আমরা ক্লাস 10-এ পড়তাম তখন দুজনে ফ্রিভাবেই চলাফেরা করতাম। তখনই আমাদের পরিবার বুঝতে পারে আমাদের দুজনের মাঝে কিছু একটা আছে। আর তখনই আমার আর ওর বাবা মা দুই পরিবার কথা বলে আমাদের পড়াশোনা শেষে দুজনের এক করে দেওয়ার কথা ভাবে। আমি সেদিন খুশিতে সবার সামনে যারাকে জড়িয়ে ধরেছিলাম। তারপর জড়িয়ে ধরা শেষে চোখ খোলা মাত্রই লজ্জায় দুজনে এমন একটা দৌড় দিয়েছিলাম যে সেদিন বোধহয় এক দৌড়ে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলাম। আর আজকের ব্যাপারটা হলো, আজকে শুক্রবার। আমি গতকাল ওকে বলেছিলাম যে কালকে আমরা ঘুরতে যাব, 8টার সময় সাফারি পার্কে চলে এসো। কিন্তু এখন 10টা বাজে আর আমি কেবল যারার কলেজে গিয়ে উঠলাম। কে জানে আজ কপালে কি আছে। পার্কে গিয়ে দূর থেকে দেখলাম আশেপাশে তো কেউ নেই। তাহলে আমার জানটা কান্না কেন করছে? কাছে যেতেই আমাকে দেখা মাত্র দৌড়ে আমার কাছে এসে আমার বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। আমি বললাম, আরে বাবা, কান্না কেন করছো তুমি আবার? আমি তো এসে গেছি, তাই না? যারা ভালো হচ্ছে না কিন্তু, চুপ করো প্লিজ। এতক্ষণ কেউ ঘুমায়? সরি সোনা, প্লিজ আর এমনটা হবে না, প্লিজ চুপ করো। বুকের ভেতর কয়েকটা কিল খুশি পড়ল। তুমি হাসছো? কই না তো। তুমি জানো এতক্ষণ আমি কিভাবে ছিলাম? তুমি জানো না, তোমাকে ছাড়া আমার চেনা জায়গাও অচেনা হয়ে যায়। জানি তো, বললাম তো সরি সোনা, আর এমনটা করবো না। আর একবার যদি এমন হয় তাহলে কিন্তু আমি তখন ভয়েই মরে যাব। কথাটা শুনেই যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছু বলতে পারলাম না। যারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম যাতে ও দূরে যেতে না পারে। কি হলো বাবু, কথা বলছো না কেন? তুমি একটু আগে ওটা কি বললে? হ্যাঁ, সরি বাবু, প্লিজ আর এমন হবে না, আর এমন বলবো না। এই বলে যারাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর দুজন সেদিন পার্কে করে আরো বিভিন্ন জায়গায় রিক্সা নিয়ে ঘুরতে যাই। আমরা সারাদিন অনেক হাসি খুশি আর খুনসুটি দিয়েই আমাদের বিকেলটা পার করলাম। তারপর সন্ধ্যার দিকে বাড়িতে আসি আর যারাকেও আমার সঙ্গে নিয়ে আসি। বাড়ির সামনে যেতেই ভয়ে আমার পা কাঁপতে লাগলো। দেখি মা গেটের সামনে দাঁড়িয়ে আছে। যারা গিয়ে মাকে পা ছুঁয়ে প্রণাম করলো। আর মা ওর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে আমার দিকে একটা রাগী রোগ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে যারাকে নিয়ে ঘরে চলে গেল আর বলল, আকাশ, এদিকে আয় তো একটু। আচ্ছা আসছি। রাতে ডিনারের পর যারাকে ওর বাড়িতে দিয়ে আসিস। ওকে। আচ্ছা মা। ওই কি বললে তুমি? আমি আবার কি বললাম? মাকে ডাকলাম। এখানে তোমার মা কোত্থেকে আসলো? এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। এখন তোমার মাই তো আমার মা হবে। হ্যাঁ, বিয়ের আগে ভাগ বসাতে আসছে। যখন আমার সঙ্গে থাকো তখন তো ভালোবাসা উতলে পড়ে, আর এখন আমাকে ভয় দেখানো হচ্ছে। তাই। ওই থামবি তোরা? মায়ের ধমক খেয়ে দিলাম এক দৌড়ে একেবারে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় যেতেই
চোখটা ঘুমের জন্য টেনে আসলো, আর তখনই মা খেতে বলল। আমি বাইরে থেকে খেয়ে আসি বলে ঘুমের রাজ্যে ডুব দিলাম। বোধহয় তখন সন্ধ্যা হবে। ঘুমটা ভাঙলো কারোর হাতে ছোঁয়াতে। তার হাতটা আমার নাকের ওপর ছিল, আর নাকটা বোধহয় চেপেই ধরেছিল, যার জন্য আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ওই ওই কে রে? আমি। কি হয়েছে? কিছু না, টেবিলে ডিনার দেওয়া আছে, খেয়ে নিয়ে আমাকে দিয়ে আসো। আচ্ছা। তারপর খেয়ে নিয়ে পাখিটাকে দিয়ে আসতে গেলাম। এরপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লাম। পরের দিনও ঘুম ভাঙলো যারার ফোনে। আমার প্রতিদিনের সকালে অ্যালার্ম ঘড়ি হলো যারা। ও প্রতিদিনই কল করে আমার ঘুমটা ভাঙিয়ে দেয়। বাড়ি বেশি দূরে না হলেও আমাকে ফোন করে জাগিয়ে দেয়। তারপর আমরা দুজনে মিলে একসঙ্গে কলেজে যাই। কলেজ গিয়ে ও কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতো না, আর আমিও কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কথা বলতাম না। শুধু দুজন দুজনের সাথে সবসময় আড্ডা দিতাম আর একটু একটু প্রেম করতাম। এভাবেই চলছিল আমাদের দিনগুলো। দেখতে দেখতে চলে গেল বেশ কিছুদিন। ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে দুজনেই ভালো রেজাল্ট নিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হলাম। সেকেন্ড ইয়ারের 2 মাস পর আমি একদিন ক্রিকেট খেলছিলাম। খেলার পর কোথা থেকে যেন একটা মেয়ে এসে বলল, এই, আপনি তো দারুণ খেলেন। আমি না আপনার খেলা দেখে একদম ফিদা হয়ে গেছি। তো আমি কি করব? না মানে আসলে আমার সাথে প্রেম করবেন? কি? সরি, আমাকে দিয়ে হবে না। পেছনে তাকিয়ে দেখি যারা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হলো এটা? কি হলো বুঝতে পারছিস না? আমাকে রেখে আর একটা মেয়ের সাথে লুতুপুতু? আরে না, তুমি ভুল বলছো। তখনই ওই বজ্জাত মেয়েটা দৌড়ে পালালো। ভুল মানে? এতক্ষণ যা দেখলাম আর শুনলাম সব ভুল? হ্যাঁ, ও আমাকে অফার দিয়েছিল, কিন্তু আমি তো ওকে রিজেক্ট করে দিয়েছি, তাই না? ও সরি, আর একবার যদি কথা বলতে দেখি না তাহলে কিন্তু আমি। না, আর বল না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে ধুর পাগল, আমি ওই কথা বলবো নাকি? আমি তো বলতে চাইছিলাম আমি মাকে বলে দেব। তুমি কিন্তু এখন কথা বলতে চাইছো, তাই না? আরে না, চলো তো এখন। সেদিন বাড়ি এসে খাওয়া দাওয়া করে ওর সঙ্গে দেখা করার জন্য আমি ওদের বাড়ি গেলাম। গিয়ে দেখি যারা কাপড় বোঝাচ্ছে। আমি বললাম, ওই পাগলি, কি হয়েছে? আবার কাপড় কেন বোঝাচ্ছ? এ মা, তুমি জানো না পরশু কলেজের পিকনিক? আমিও যাবো সাথে, তুমিও। ও গড, আমি তো জানি না, আর কেউ আমাকে বলেও নেই। এখন টিকিট আনবো কোথার থেকে? আরে ধুর পাগল, তোমাকে আনতে হবে না। আমি আমার পাগলটার জন্য অনেক আগে থেকেই টিকিট কেটে রেখেছি। তুমি যে কি করো না। কি আর করব, ভালোবাসি যে খুব, তাই একা রেখে কোথাও যেতে ইচ্ছে করে না। তাই এই বলে আমি আমার জানটার কপালে একটা ছোট্ট করে ভালোবাসার ফটো শিখে দিলাম, আর আমার জানটাও আমার বুকে মাথা রাখলো। কোনোদিন ছেড়ে যাবে না তো আমাকে? হুম, এই জীবন থাকতে নয়। পাগলিটা। পরের দিনই আমরা 3 দিনের জন্য পিকনিকে বেরিয়ে পড়লাম। প্রথম দিনটা ভালোভাবেই কেটে গেল, কারণ আমার পাশের সিটেই আমার জানটা বসেছিল আর আমার বুকে মাথা রেখে সারা রাত ঘুমিয়ে কাটিয়েছিল। এরপর আমরা আমাদের গন্তব্যস্থানে এসে হ্যাপি এনজয় করলাম। ফ্রেন্ডসদের সাথে স্যারেরা ছিল, আর আমার পাগলিটা তো আমার কাছে ছিলই। 1 মিনিটের জন্য আমাকে চোখের আড়াল হতে দেয়নি। সন্ধেবেলা বাঁধল এক বিপত্তি। ঘুমানোর জায়গা নেই, তাই ভাবলাম সবাই হোটেলে যাব। মেয়েরা থাকবে মেয়েদের হোটেলে, আর ছেলেরা থাকবে ছেলেদের হোটেলে। বাসটা এক জায়গায় রেখে আমরা সিএনজি করে হোটেলের দিকে গেলাম, কারণ হোটেলের রাস্তায় বাস নেওয়া সম্ভব নয়। রাস্তাটা অনেক সরু। আমাদের সিএনজিতে 6 জন ছিল, আমি, যারা এবং কিছু বন্ধু বান্ধব। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সামনে থেকে কি যেন পুরো গতিতে আসলো। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার পাশে আমার বাবা মা আর কিছু আত্মীয় স্বজন আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমি ভালো করে তাকিয়ে দেখি আমি এক হাসপাতালে আছি। আমি মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? আমি কথা বলতেই মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আবারও বললাম, যারা কোথায় মা? মা চুপ করে আছে। মা বলো না, যারা কোথায় মা?
আগে বাড়ি চল, তারপর ওকে দেখবি। ও বাড়িতেই আছে। মা, আমি অসুস্থ, কিন্তু যারা কেন আসেনি? কেন আসেনি মা? আর আমি চাচা চাচিকেও তো দেখছি না। বাবা, তুই চুপ করে থাক, পরে তোকে সব বলবো। এখন তুই সুস্থ না, তাই এখন বিশ্রাম নে। এই বলে মার সবাইকে নিয়ে বাইরে চলে গেল। আর আমি বেশ বুঝতে পারছি বাইরে সবাই আমাকে নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু আমি আমার পাগলির কথা ভাবছি। পাগলিটা আমাকে দেখতে কেন আসলো না? ও কি আমার উপর রাগ করেছে? আমার উপর রাগ করে থাকতে পারবে তো? আমি জানি আমার জান পাখিটা আমাকে ছেড়ে থাকতেই পারবে না। এইসব ভাবতে ভাবতে আমি আবার বাইরের কথাগুলোতে মনোযোগ দিলাম। আমি পরিষ্কার শুনতে পেলাম মা কান্না করছে, আর সবাই বলাবলি করছে আমার নাকি 3 দিন পর জ্ঞান ফিরেছে। আমি তো এখন সুস্থ আছি, তাহলে মা কেন কান্না করছে? না, আমি কিছুই বুঝতে পারছি না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 11 দিন। এই কদিন আমি হাসপাতালে ছিলাম। আগামীকাল আমাকে ছুটি দেবে, কিন্তু এর মাঝে একদিনও পাগলিটা আমার কাছে আসলো না। আমার খুব রাগ হলো ওর উপর। দাঁড়া পাগলি, আজকে আগে বাড়ি আসি, তারপর আমি তোর মজা দেখাবো। আজকে আমার ছুটি, আর আমি আজকে আমার জানটাকে দেখতে পারবো। তাই আমি খুশি মনে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে আর 1 মিনিটও না দাঁড়িয়ে আমি ছুট লাগালাম যারাদের বাড়ির দিকে। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। বাড়িতে পৌঁছেই, আন্টি আন্টি যারা কোথায় গেছে? কেন বাবা, কি হয়েছে? আমি এতদিন হাসপাতালে ছিলাম, আর ও আমাকে একদিন দেখতে আসলো না কেন? ও আচ্ছা, তার জন্য রেগে আছো? আছি তো, খুব রেগে আছি। ওই তো বাড়ির পেছনে তোমার জন্য অপেক্ষা করছে, যাও গিয়ে বকে দাও। বাড়ির পেছনে কি করছে? কি জানি, আমি জানি না। দৌড়ে গেলাম বাড়ির পেছনে। কই, কাউকে তো দেখতে পারছি না। তাহলে কি আন্টি আমাকে মিথ্যে কথা বললো? কিন্তু ওই তো একটা কবর দেখা যাচ্ছে। ওটা আবার কার কবর? আর কেই বা মারা গেল? ধ্যাৎ, আমার এত কিছু ভেবে লাভ নেই। আমি আমার পাখিটাকে খুঁজি, কিন্তু না, অনেক খোঁজাখুঁজির পরও পেলাম না। শেষে গেলাম আন্টির কাছে আর বললাম, আন্টি কোথায় যারা? ও তো নেই ওখানে। আসো দেখাচ্ছি। আন্টি আমাকে বাড়ির পেছনে সেই কবরটার কাছে নিয়ে গেল। আমি বললাম, এখানে কেন? ওই তো আমার মেয়ে কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে মাটির বিছানায়। যাও বাবা, ওকে ডেকে তুলে অনেক বকা দাও। ও কেন তোমাকে দেখতে চায়নি? আন্টির কথা শুনে আমার মাথাটা কেমন যেন ভন ভন করে উঠল। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরল তার পরের দিন। দেখি আমি বিছানাতে শুয়ে আছি। মা, আমার আমার যারা কোথায়? মা, আমি যারা কাছে যাব, ওকে এনে দাও না আমার কাছে। আমার কথা শুনে সবাই কান্না করতে লাগলো। আমি যারার কবরের কাছে গিয়ে সেখানে বসেই অযথারাতে কান্না করতে লাগলাম, আর আবোল তাবোল বলতে লাগলাম, ওই পাগলি, আমাকে কেন ছেড়ে গেলে তুই? তুই না বলেছিলি আমাকে ছেড়ে কোথাও যাবি না? তাহলে কেন গেলে তুই? তুই তুই না আমার বউ হবি? তাহলে আমাকে একা রেখে কেন চলে গেলি বল না? আয় না ফিরে আমার কাছে প্লিজ। তোকে ছাড়া আমি কি করে থাকবো? হ্যাঁ, আমাকে নিয়ে যা না তোর কাছে। আমার পাখিটাও বোধহয় আমাকে ছাড়া কবরের ভেতরে একা একা কান্না করছে। আমাকে ছাড়াও কি করে থাকবে? ও তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। ও যে খুব ভয় করে আমাকে ছাড়া থাকতে। আমিও যাবো ওর কাছে। হ্যাঁ, আমিও যাব। এইভাবেই চলে গেল 1 মাস। আমি আর আগের মতো নেই। অনেকটা ভেঙে গেছে চেহারা। খাওয়া দাওয়া হয় না ঠিক মতন। আমার তো আর খেয়াল রাখার কেউ নেই। সেদিন সেই অ্যাক্সিডেন্টে 6 জনের মধ্যে 4 জন আমরা বেঁচে যাই, আর 2 জন মারা যায়। একটা প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল সেদিন। সেই গাড়িটা নাকি ব্রেক ফেল করেছিল। কয়েকদিন পর হঠাৎ খাবার খেতে গিয়ে আমি মাথা করে পড়ে যাই। তারপর ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার যা বলল তা শুনে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছিল, কারণ আমিও কিছুদিনের মধ্যে আমার যারার কাছে চলে যাব। সেই অ্যাক্সিডেন্টে আমার মাথার মধ্যে থেকে একটা বড় ধরনের আঘাত লাগে, যার জন্য আমার ব্রেনের কিছু অংশ নষ্ট হয়ে গেছে। এই কারণেই আমিও কিছুদিন পর
আমার পাগলিটার কাছে চলে যাব। এই পাগলি, তোমাকে আর আমার জন্য কান্না করতে হবে না। আমি 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 আসছি তোমার কাছে। এখন শুধু আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা। আর একটু ধৈর্য ধরো, আমি আসছি পাগলি।